স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আগেও এশিয়া কাপের ফাইনালে খেলেছে, এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে টাইগাররা, এমন বিশ্বাস আছে মিনাজুল আবেদিন নান্নুর। বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক বলছেন রিশাদ হতে পারে ট্রাম্প কার্ড। আবুধাবির স্লো উইকেটে মুস্তাফিজ কেন সফল হবেন সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে ক্রিকেট বোর্ডের চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর নান্নু। সাইফুল রূপকের রিপোর্ট। মালিকের একটা ক্যাচ ধরেছিলেন মাশরাফি, মনে পড়ে কিনা? ওই ক্যাচটা তো অবশ্যই রিমেম্বারিং, এটা সবসময় মনে থাকবে। ওই ক্যাচে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, ক্রিকেটের মোমেন্টামটা পুরো চেঞ্জ হয়েছে এই জায়গায়। ওইরকম ক্যাপ্টেন মাশরাফির মতোই আসলে আমরা লিটন দাসকে দৃষ্টি দেখতে চাই। ক্যাপ্টেন্সি স্টিভেন দাস, ওর কাছে ক্রিকেটিং যথেষ্ট ভালো নলেজ আছে এবং যেহেতু উইকেট কিপিং করে, চারিদিক থেকে মাঠটাকে দেখে, বোলারদের হ্যান্ডলিং করার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপ 2018 অঘোষিত সেমিতে মাশরাফি জন্টি রোডসের রূপে, ফাইনালে সেঞ্চুরিয়ান লিটনকে বুকের ছাতি বড় করে খেলার বার্তা দিয়ে মুগ্ধ করেছে। সেবার মরুর বুকে দুরন্ত দুর্বার অল্পের জন্য শিরোপা জেতা হয়নি। এবার কি পরিণত লিটনের বাংলাদেশ টি-20 ফরম্যাটের এশিয়া কাপে অধরা ট্রফি জিতে আসবে? যেহেতু বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জিতলো, শ্রীলঙ্কাতে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, এই দলটাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন এশিয়া কাপে? আসলে কোন পর্যন্ত, মানে ফাইনালে খেলার স্বপ্ন তো অনেকেই দেখে, আপনি আসলে কি দেখেন? ফাইনালের স্বপ্ন দেখতে পারে। আগে কিন্তু আমরা দুবাইতে, ইউনাইটেড আরব আমিরাতে কিন্তু ফাইনালের স্বপ্ন আমাদের আছে, কিন্তু আমরা খেলার। তো এই জায়গায় কিন্তু আমিও স্বপ্ন দেখছি যে ফাইনাল খেলবে, কিন্তু প্রথম কোয়ালিফাই করতে হবে সুপার ফোরে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং কীভাবে খেলবে গ্রুপ পর্যায়ে ম্যাচগুলি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই টি-20 ক্রিকেটে ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জিতে এই কনফিডেন্টটা যথেষ্ট কাজে দিবে। এবং স্পিডটা কেমন দেখেন দলের? এখন তো যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপের গ্রুপ পর্বের 3 ম্যাচই বাংলাদেশে আবুধাবিতে পড়েছে। আবুধাবির কন্ডিশন সব কিছু মিলে বাংলাদেশের জন্য কতটুকু কমফোর্টেবল হবে? সেপ্টেম্বরে যথেষ্ট গরম, হিউমিড বেশি, এবং আবুধাবির উইকেট কিন্তু একটু স্লো দুবাই থেকে, যেটা দুবাইতে একটা এক্সট্রা একটা বাউন্স পাওয়া যায়, ওটা থেকে কিন্তু একটু স্লো উইকেট হবে। স্লো উইকেটে তো বাংলাদেশের স্পিনাররা, বাংলাদেশের টিম বা 130-40-এর পিচে তো বাংলাদেশ ভালো খেলে বরাবর। এখানে আফগানিস্তান কিন্তু অনেক অনেক ব্যালেন্স সাইড টি-20 ক্রিকেটে। এখানে 50 ওভার্স হলে আগাম কিছু বলা যায়, কিন্তু টি-20তে আফগানিস্তানের প্লেয়ারদের যথেষ্ট টি-20 এক্সপিরিয়েন্স, স্পেশালি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলিতে। শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের একটা কনফিডেন্ট কাজ করবে, আমরা ওদের মাটিতে ওদেরকে সিরিজ হারিয়ে এসেছি। তো আমার মনে হয় যে টি-20তে আগাম কিন্তু স্পেক করা ডিফিকাল্ট যে কী হবে, এবং পার্টিকুলার ডেতে আপনার ক্রিকেটটা না দেখে মুভমেন্টটা কোন দিকে যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারা কারা এক্স ফ্যাক্টর হতে পারে এশিয়া কাপে, কোনটা ল্যাকিংস আছে? এখানে মাঝখানে আমি তো রিশাদকে অবশ্যই ট্রাম্প কার্ড হিসাবে ধরি, কারণ রিশাদ যথেষ্ট কনফিডেন্ট, এখন যথেষ্ট ভালো জায়গায় বল করে। এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা ল্যাকিংস ছিল, এখন কিন্তু এটা আমরা ওভারকাম করতে পেরেছি, এবং সেই জায়গায় কিন্তু আমাদের ডেথ ওভারগুলিতে ভালো বল করার ভেরি ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমাদের মিডল অর্ডার ব্যাটিং। এবং এই জায়গায় কিন্তু 6-7 এমন একটা ইম্প্যাক্ট দরকার, যেখানে হয়তো কম বলে একটু বেশি রান দরকার, এবং এমন সময় এসে ধরেন 10 বা 12 বলে একটা 25 বা 30 রানের একটা রান করে দিবে, এই ধরনের একটা ইম্প্যাক্ট দরকার। তাহলে আপনি যে কোনো টিমের সাথে একটা কিন্তু ডিফারেন্ট করতে পারবেন। আবুধাবিতে একটু স্লো উইকেট হতে পারে, সেই জায়গাটাতে মুস্তাফিজের ডেড বোলিং নিশ্চয়ই একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগতে পারে। মুস্তাফিজ সবসময় চ্যাম্পিয়ন বোলার সব জায়গায়, কিন্তু আমি পার্সোনালি কনফিডেন্ট ও যে কোনো জায়গায় টিমকে একটা ভালো জায়গায় নিতে পারবে, ভালো ডেথ ওভারে ভালো বল করতে পারবে, তো আমি যথেষ্ট কনফিডেন্ট। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 11, 13 ও 16 সেপ্টেম্বর হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলবে বাংলাদেশ। জোড়া জয়ে মিলে যেতে পারে সুপার 4-এর টিকিট। সাইফুল রূপক, 71। বিসিবির চাওয়াই পূরণ করতে পারে না তাদের এই গ্রাউন্ডস বিভাগ, তাই তো ঘরের মাঠেও ক্রিকেটাররা বুঝতে পারেন না কেমন আচরণ করবে হোম গ্রাউন্ড। সেই সাথে বাজে উইকেটে খেলে স্কিল আর মনোবল হারিয়ে ফেলছে খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতা থেকে বোর্ড বেরিয়ে আসতে চায় আসন্ন নেদারল্যান্ড সিরিজেই, সেজন্য আছে বিশেষ পরিকল্পনা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। লোকে বলে সৌম্য সরকারের ব্যাটে নাকি ভালো শট আছে। কোথায় শট, কিসের শট? উজ্জ্বল রোদে সৌম্যর ব্যাটে তাকিয়ে সেটাই হয়তো খুঁজছিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ওয়ানডে অধিনায়ক নিজেই বোধহয় পরে বুঝলেন ব্যাটের শট এভাবে খুঁজে লাভ নেই। কিন্তু হতাশার কথা, ওই ব্যাটে আসলেই ভালো শট আছে কিনা তা নিয়ে সবাই এখন কনফিউজড। কারণ শটের খেলা টি-20তে গেল 30 ইনিংসে টপ অর্ডারে ব্যাট করেও কোনো 50-র দেখা পাননি সৌম্য। তবে ক্রিকেট বোর্ড অবশ্য দলটায় ভাইটাল কোনো পরিবর্তন আনতে চায় না, কারণ তাদের পাইপলাইন এই মুহূর্তে ধুধু বালুচর, কারো কোনো বিকল্প নাই। আমি বলবো না দলে 11 জনের সীমানের খেলোয়াড় আছে, এখনো না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয়, আমরা
যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারে সেরকম যোগ্যতা আমাদের আছে। তবে কেবল ব্যাটারদের দোষ দিয়ে তো লাভ নেই। সৌম্য সরকারের যে 30 ইনিংসে 50হীন থাকার কথা বলা হচ্ছিল, তার 8টা খেলেছেন মিরপুরে গামিনীর তৈরি উইকেটে। এর মধ্যে সিলেটে মোট 3টা ম্যাচ খেলেছেন, আর বাকিগুলো অ্যাওয়েতে, মানে একদম দেশের বাইরে। মিরপুরে খেলা 8 ইনিংসে সৌম্য সরকারের স্ট্রাইক রেট 80, সিলেটে সেটাই বেড়ে 114 ছুঁই, আর অ্যাওয়েতে খেলা 8 ইনিংসে সেই স্ট্রাইক রেটই আরও বেড়ে দাঁড়ালো প্রায় 130। বাংলাদেশের কন্টেস্টে যা মোর দেন এনাফ। তাহলে কি এটা বলা যায় সৌম্যর মতো একজন স্ট্রোক মেকার ব্যাটারের ক্যারিয়ার গলা টিপে খাচ্ছে হয়তো ভিনদেশি কোনো গ্রাউন্ডসম্যান কিংবা কিউরেটর? নিজের কাজে যে বসদের চাওয়াকেও খুব একটা পাত্তা দেয় না। আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে। আমরা কিন্তু শ্রীলঙ্কাতে স্লো উইকেটে খেলতে আমরা জিতিনি। কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে। আমরা হয়তো অনেক সময় হারতেও পারি, কিন্তু খারাপ উইকেটে বা স্লো উইকেটে যদি আমরা জিতি, যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না। আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো না। এটা আমরা সবাই জানি, এটা সবাই বলে এসেছি। তো যদি 300 রানের উইকেট করতে পারি তো তাই চাইবো আমরা। তো সেটা সম্ভব হবে না। তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব, কারণ আমি 3-4 দিন আগে গিয়েছিলাম সিলেটে, ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-140 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-180 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠেই প্রথমবার সিরিজ জিততে এমন লো ক্লাস উইকেট দরকার হয়নি টাইগারদের, যেমনটা পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম 2 টি-20তে ছিল। বিসিবির ক্রিকেট অপারেশনস বলছে এমন উইকেট কখনোই তাদের গেম প্ল্যানের অংশ ছিল না। পিচগুলি কাভারেজ ছিল অনেক দিন, তো সেটার কিছুটা সীমাবদ্ধতা ছিল, অবশ্যই ছিল। তারপর আমাদের আশা ছিল হয়তো আরেকটু বেটার উইকেট পাওয়া যাবে। মিরপুরের বাদশা গামিনী ডি সিলভাকে অজ্ঞাত কোনো কারণে সরাতে পারছে না বিসিবি, তাই হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজে তলবি তলপা নিয়ে সিলেট রওনা দিচ্ছে বোর্ড। এশিয়া কাপের প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া চাই, কিন্তু এটা তো আপাতত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটকে সহজভাবে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় কোনো মানদণ্ড না, বরং রাজনৈতিক কারণেই এই ম্যাচ বর্জন করেছে টিম ইন্ডিয়া, দাবি পাকিস্তানের। এবার পাকিস্তানের ক্রিকেটারদের ওপর তাই WCL এ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। শাহিদ আফ্রিদি উঁচুতে দাঁড়িয়ে দেখছেন ভারতের সাবেক ক্রিকেটারদের মাঠ ছেড়ে চলে যাওয়াটা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের এবারের আসরের সেমিতে ভারতীয় ক্রিকেটাররা যখন দেশপ্রেমের ধোঁয়া তুলে পাকিস্তানের বিপক্ষে না খেলে চলে যাচ্ছিলেন, তখনকার এই ছবিটা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভারতীয় মিডিয়া ছবিটাকে এই ক্রিকেটারের ওই পরিস্থিতিতে কিছু না করতে পারার অসহায়ত্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তানিদের দাবি ছিল উল্টো। উঁচুতে দাঁড়ালে নাকি নিজের সবকিছুর ছবি পরিষ্কার হয়ে যায়। ভারতের ভূ রাজনীতির মারপ্যাচে তৈরি মোরাল হাই হর্সের হাকডাক তাই আফ্রিদির দেখতে বা শুনতে কোনো অসুবিধা হয়নি। পিসিবির কাছে পরিস্থিতি তাই দুধ কা দুধ, পানি কা পানি। শনিবার ফাইনাল শেষ হতেই বোর্ড ডিরেক্টরদের সাথে ভার্চুয়াল মিটিং করেন পাকিস্তান ক্রিকেটের প্রেসিডেন্ট মহসিন নাকভি। তারপরেই পিসিবি সোজা সাপটা এক বিবৃতিতে জানিয়ে দিল পাকিস্তানের কোনো ক্রিকেটার কখনোই আর খেলতে পারবে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে। কড়া নিষেধাজ্ঞার পেছনের কারণ হিসেবে পাকিস্তান আয়োজকদের নেওয়া সিদ্ধান্তকে দায়ী করেছে, তুলেছে প্রশ্ন। গ্রুপ পর্বে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ভারত খেলবে না এমনটা জানানোর পরও দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। ম্যাচ বর্জন করা ভারতকে এই পয়েন্ট দেওয়ার বিষয়টাকেই ভণ্ডামি আর পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছে পিসিবি। তাদের দাবি এই কার্যকলাপ মোটেও ক্রিকেটীয় মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, বরং একটা নির্দিষ্ট জাতীয়তাবাদী বয়ানকে খুশি করতে করা হয়েছে, যেখানে ভারতের পাকিস্তানকে নিয়ে করা রাজনীতির দিকেই সরাসরি আঙুল তুলেছে পিসিবি। জানিয়েছে এই ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও মেনে নেওয়া কঠিন। তাছাড়া ভারতের ম্যাচ বর্জনের ঘটনায় ফ্যানদের আবেগে আঘাত লাগার জন্য টুর্নামেন্ট কর্তৃপক্ষের দুঃখ প্রকাশকে কুমিরের কান্না বলেই মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কড়া ভাষায় দেওয়া সে বিবৃতিতে ওরা বলছে, WCL যেভাবে ক্ষমা চেয়েছে তা যেমন হাস্যকর, তেমনি তারা নিজের অজান্তে স্বীকার করে নিয়েছে ম্যাচ বয়কট করে ঠিক কাজ করেছে ভারত। এটা বরং ভারতের কট্টরপন্থী জাতীয়তাবাদকে সমর্থন করেছে। ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে সমস্যা না থাকলেও শুধু ক্রিকেটকে ঘিরে ভারতের এই হিপোক্রেসি এতটাই সস্তা যে টুর্নামেন্টের ভারতীয় মালিক হর্ষিত তোমার সেমির আগে একটি পডকাস্টে বিরক্তি নিয়ে সেটাকে সমালোচনা করেছেন কোনো দ্বিধা ছাড়াই। দেশপ্রেম প্রকাশের সবার নিজস্ব উপায় থাকে। একজন স্পোর্টসম্যান সেটা দেখাতে পারে মাঠে নেমে, খেলে এবং জিতে।
আবার ফেরা যাক আফ্রিদির সেই উঁচুতে দাঁড়ানো ছবিতে, যে প্রসঙ্গে পাকিস্তানের নেটিজেনদের দাবি ছিল বড় মার্কেট আর বেশি রেভিনিউ জেনারেটের দোহাই দিয়ে বিশ্ব ক্রিকেটে দাদাগিরি করা ভারতের সস্তা ভূরাজনীতি আর মোরাল হাই হর্সের ওপরই যেন শাহিদ এদিন পা দিয়ে দাঁড়িয়েছিলেন। দেশটার ক্রিকেট বোর্ডের এই হিরোইক স্ট্যান্ড যেন ওদের সে দাবিকেই অক্ষরে মুড়ে শব্দ তরঙ্গে পৌঁছে দিল পুরো বিশ্বের কাছে। রায়ান আহমেদ, ৭১। ক্লাব ফ্রেন্ডলিতে দারুণ এক জয় পেল লেস্টার সিটি। ঘরের মাঠে ফিওরেন্তিনাকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। দারুণ অ্যাসিস্টে আলো কেড়েছেন হামজা চৌধুরী। ফার্স্ট হাফের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে দুই দল, তবে গোলের দেখা মিলছিল না। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে জর্ডান আইয়ুর গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। খানিক বাদেই আবারও গোলের দেখা পায় ফক্স। ৩৬ মিনিটে হামজার অ্যাসিস্টে আব্দুল ফাতাহ ইসাকুর ব্যবধান দ্বিগুণ করেন। ফার্স্ট হাফের বাকি সময় হয়নি আর কোনো গোল। সেকেন্ড হাফে দুই দলই চালাতে থাকে অ্যাটাক কাউন্টার অ্যাটাক। দুই দলই গোলের সুযোগ মিস করেছে বেশ কটি। শেষ পর্যন্ত বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার। টাকার অভাবে দিনমজুরির কাজ করেন মা। স্বপ্ন একদিন মেয়েকে দেখবেন জাতীয় ফুটবল দলে। কিন্তু সমাজের বাঁকা চোখ আর দারিদ্রতা যেন প্রতিনিয়ত পিছু টেনে ধরছে। তবুও জান্নাতুন ফেরদৌসী অদম্য সাহস নিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে চলেছেন স্বপ্নের পথে। পঞ্চগড় থেকে তানভীর মাইনুদ্দিনের ক্যামেরায় রিপোর্ট পাঠিয়েছেন হাসান সজীব। মুষলধারে বৃষ্টি, গ্রামীণ মেঠোপথ ধরে খেলাযোগ টিম ছুটছে পঞ্চগড় জেলার গরিনাবাড়ি ইউনিয়নের দিকে, লড়াকু এক ফুটবলারের বাড়িতে। নয়নাভিরাম দৃশ্য, সবুজের চারপাশ রঙিন। এমন পথ ধরে গাড়ি চলল মিনিট ৩০। বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছালাম ১৪ বছর বয়সী স্বপ্নবাজ সেই ফুটবলারের বাসায়। যে সময় মেয়ে ফুটবলাররা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে, ঠিক একই সময় জাতীয় দলে খেলার স্বপ্ন বুনছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নারী ফুটবলাররা। তবে তাদের যাত্রাটা এত সহজ নয়। সংগ্রাম করতে হচ্ছে নিজেদের সঙ্গে, পরিবারের সঙ্গে এবং এই সমাজের সঙ্গে। জান্নাতুন ফেরদৌসী প্রাথমিকে পড়ার সময় ফুটবলের প্রতি ভালোবাসার জন্ম। এরপর হৃদয়ে মানচিত্র আঁকেন, খেলবেন জাতীয় দলে, হতে চান এই জেলা থেকে ন্যাশনালে খেলা ইয়ারজান বেগমের মতো। কিন্তু আছে নানা বাধা। আমি আগে স্কুল পথে খেলতাম, স্কুল পথে খেলে আমার খুব ভালো লাগতো খেলা। আমি ইয়ারজান আপুর মতো ফুটবলার হতে চাই, কারণ ইয়ারজান আপু যেই থেকে উঠছে ক্লাব থেকে, আমিও ওই ক্লাবে ঢুকছি। বলে এত কষ্ট করে লাভ কি? আমি বলি যে আমার কষ্টের ফল আমি নিজে একদিন পাবোই। ৫ মেয়ের ৩ জনেরই বিয়ে হয়ে গেছে। জান্নাতুনের ফুটবল খেলা নিয়ে লোকের কটু কথা নিয়মিত হজম করেন মা মোসাম্মদ হাসিনা বেগম, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না তার। মেয়ের স্বপ্ন পূরণে লুকিয়ে কাজ করেন অন্যের জমিতে। মানুষ যতই কিছু বলুক না কেন, আমি যদি আমার মেয়েকে আমি গড়ে তুলতে পারি, হচ্ছে ফুটবলার খেলা থেকে ইয়ারজানের মতো হতে পারে, তাহলে আমার মেয়ের গর্ব হবে যে আমি ফুটবলে খেলি। ওর বাবা তো জন্মজুরি দেয়। আবার আমি কিন্তু অনেক দিন থেকে আমি কিন্তু মাঠে কাজ করি নাই, কিন্তু এই বছর আমার মেয়েটার জন্য আমি মাঠে কাজ করছি, যে হচ্ছে আমার মেয়েটাকে যেন ওর আব্বা যাইতে দেয় না, আমি যেন লুকে লুকে টাকা পয়সা ওকে দিই, ওই খাবে, বাজারে খাবে, বা আমি নিজে জুতা কিনে দিই। যে চোখের স্বপ্ন দেখছেন বহুদূর, তা দেখার আগেই নিভে যেতে পারে। চোখের উপরে টিউমার, দারিদ্রতায় করাতে পারছেন না অপারেশন। তবে কি শুরু হবার আগেই থেমে যাবে এই স্বপ্নবাজের যাত্রা? হ্যাঁ, অপারেশন হলে আর কি ভালো হবে। কোন সময় আর কি চোখটা এমনি ঝাপসা ঝাপসা লাগে। ঝাপসা চোখের সমস্যা নিয়েই এই কিশোরীর পথ চলা। ঝড় বৃষ্টি কিংবা রোদ, এভাবেই সাইকেল চালিয়ে ছুটে চলেন এই নারী ফুটবলার। স্কুলের সবকটি ক্লাস করতে পারেন না, টিফিন শেষে বাড়ি ফিরেই বুট জার্সি নিয়ে বেরিয়ে পড়েন। ঘণ্টাখানেক পথ পাড়ি দিয়ে পৌঁছান পঞ্চগড় জেলা স্টেডিয়ামে। জান্নাতুনের মতো একই সুতোয় গাঁথা সানজিদা আক্তার তিশা, সমিতা রানী রায়রা
দারিদ্র্যের কাছে হার নয় ওদের স্বপ্ন আকাশ ছোঁয়া। গ্রামের মানুষ বলে মেয়ে হয়ে হাফ প্যান্ট পরবে, খেলবে, ছেলেদের মতো কেন খেলে বেড়াবে, তাদের বয়স হবে, বিয়ে হবে, সংসার করবে, এটাই আর কি। কিন্তু আমাদের লক্ষ্য আমরা ভালো জায়গায় খেলবো, এটাকে টার্গেট করি আমরা মাঠে আসছি। অনেক খারাপ লাগে, অনেকজনে অনেক কথা বলে যখন আমরা সন্ধ্যাবেলা বাসা যাই, প্রতিদিন মাঠে আসি, অনেক কথাই বলে যে ফুটবল খেলে কি হবে, ফুটবল খেলে কি লাভ, মেয়ে মানুষ কিছুই হবে না, বেকার, অনেক কথাই বলে। তো আমরা এই কথাটা জবাব দেওয়ার জন্য আসতেছি যে ফুটবল খেলে কি হবে, মেয়েরা পারে কি না ফুটবল খেলে কিছু করতে। আমরা এই জবাব দেওয়ার জন্যই মানুষের সাথে ফাইট নিচ্ছি যে দেখি করতে পারি কিনা, ফুটবলে কিছু আছে কিনা, লাভ করতে পারবো কিনা। আর ওদের এই সংগ্রামে যিনি গুরুদায়িত্ব পালন করছেন, ইয়ারজান যার হাতে উঠে এসেছে, সেই আবু তারেক টুকু জানালেন গ্রামীণ পর্যায়ে কাজ করা কতটা কঠিন। খারাপ কথা শুনতে হয় যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে শহরে প্র্যাকটিস করাচ্ছে, মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। তারপরে কিন্তু এগুলো আসলে আমি ওভাবে, যদিও খারাপ লাগে, মানুষ তো বলবেই, তারপরে মেয়েদেরকে বুঝাই, তাদের ফ্যামিলিকে বুঝাই, আপনারা আমাদের উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার মেয়ে একদিন অবশ্যই ভালো খেলে সে বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশ জাতীয় টিমে। তবে থেমে যাননি স্বপ্নবাজি কোচ, নিজ উদ্যোগে চালু রেখেছেন ফুটবল একাডেমি। ভবিষ্যতের কাণ্ডারি তৈরি করতে সহায়তা চান বাফুফের। তারা যদি আর্থিকভাবে আমাদের কিছু সহযোগিতা করে, এটার জন্য আমাদের জন্য ভালো হবে, যেমন মেয়েদের জন্য ভালো হবে। মেয়েদেরকে আমরা জার্সি, প্যান্ট, বুট বা হালকা আমরা ভাড়াটারাও এগুলো দিতে পারবো আরও ভালো মতো, যারা যেন ওদের ফ্যামিলিগুলো বুঝতে পারে যে না, একাডেমির তরফ থেকে আমরা একটা সহযোগিতা পাচ্ছি। পাঁচে লোকে কিছু বলে, তবে আপনি যদি সেটা পাত্তা না দেন, তবে পাঁচে লোকে কিছু বলে কি ঠিক এভাবে উপড়ে ফেলা সম্ভব, তবেই আপনি আপনার লক্ষ্যকে একেবারে ছুঁতে পারবেন। হাসান সজীব, ৭১, পঞ্চগড় জেলা স্টেডিয়াম, পঞ্চগড়। এ ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।